জাতীয় সংসদ জমে উঠেছে। প্রতিদিন যেসব ডিবেট হচ্ছে, যেসব বক্তব্য রাখছেন সাংসদরা, সেগুলো মানুষ খুব আগ্রহ নিয়ে শুনছেন। সোশ্যাল মিডিয়ায় এগুলো নিয়ে প্রচুর আলোচনা হচ্ছে, বিভিন্ন বক্তব্য নিয়ে একটা ভাইব্রেন্ট সংসদ দেখছি। শুধু সোশ্যাল মিডিয়ায় নয়, মেইন স্ট্রিম মিডিয়া যেটাকে বলা হয়, সেখানেও জাতীয় সংসদ নিয়ে বা জাতীয় সংসদের যে আলাপ আলোচনা, স্পিকারের মন্তব্য থেকে আরম্ভ করে বিভিন্ন যুক্তিতর্কের অবতারণা, যুক্তিকে নস্যাৎ করার চেষ্টা, সবকিছুই খুবই মানুষের আগ্রহ বেড়েছে। হাসিনার আমাদের সংসদগুলোতে প্রথম সংসদটায় তাও কিছুটা ছিল, পরবর্তীতে যে রাতের ভোটের যে সংসদ, তারপরে এই আমিডামি সংসদ, তারপরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে যাওয়ার সংসদ, এগুলোতে আসলে মানুষের আগ্রহ ছিল না। এবং মিডিয়াও জানে যে মানুষের যেহেতু আগ্রহ নেই, মিডিয়াও এগুলোতে খুব বেশি কভার করতো না, বরং ওখানে কিছু হাসি তামশার খোরাক যেসব সাংসদরা দিতেন, সেগুলো নিয়েই বেশি আলোচনায় আসতো, সেই সব বিষয়গুলো। তো সংসদটা যে খুব ভাইব্রেন্ট হয়ে উঠেছে, একটা আকর্ষণীয় সংসদ পেয়েছি, তার ভিতরে এটা বলতেই হবে যে এনসিপির যে 5 জন সদস্য রয়েছেন, ওনাদের কথাবার্তা মানুষকে আকৃষ্ট করেছে, প্রত্যেকে তরুণ নেতা। এবং এর ভিতরে 5 জনের ভিতরে বিশেষ করে বলতেই হয় হাসনাত আবদুল্লাহ, হান্নান মাসুদ এবং ওনাদের যে দলের যে আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম একটু শান্ত ইয়েতে কথা বলেন, খুব মেজার্ড টোনে কথা বলেন। ওইদিকে হান্নান মাসুদ একটু ইমোশনাল, আর হাসনাত আবদুল্লাহ আসলে সবচেয়ে বড় আকর্ষণ হয়ে দাঁড়িয়েছেন এই সংসদে। ওনার তীক্ষ্ণ মেধা এবং শানিত যুক্তিতর্ক মাধ্যমে উনি আসলে লাইমলাইটে চলে এসেছিলেন আগেই উনি, কিন্তু সংসদের যে লাইমলাইট সেখানে উনি চলে এসেছেন। এবং উনি গতকাল যে আন্দালিব রহমান পার্থর বক্তব্য, এই ভদ্রলোক ভালোই কথাবার্তা বলে। তো ওনার যে যুক্তিগুলো উনি একে একে যেভাবে নস্যাৎ করলেন, উইথ আ মিক্স অফ হিউমার এবং টাচ অফ কি বলবো, যে এক ধরনের কন্টেম্প্ট উনি দেখিয়েছেন। হ্যাঁ, ক্লাস 8-এর বিতর্কের মতো বললেন যে অনেক দিক বলা যায়। এটা খুবই চমৎকার একটা রিবাটল জেনে উনি দিয়েছেন এই আন্দালিব রহমান পার্থর বক্তব্যতে। উনি পার্থর বক্তব্য অবশ্য ইজি ছিল টু রিবাট। উনি তো নিজেই বলেছিলেন এই সংবিধান রাদা যে হয় কি বলে, বর্তমানে যে এক্সিস্টিং সংবিধান, এটা সমস্ত উপাদান রয়েছে একটা মানুষকে বা যে ক্ষমতায় আসীন তাকে স্বৈরাচার বানিয়ে দেওয়ার। সেটা তো আসলে উনি আবার বললেন যে কেন ছুঁড়ে ফেলে দেব, এবং উনি একটা জামাত ট্যাগ দেওয়ার চেষ্টা করলেন এই এনসিপির নেতৃবৃন্দকে, বললেন যে তোমরা জেনজির থাকো, হয়ে না। উনি এক ধরনের কি বলবো, একটা কমপ্লেসেন্ট এবং এক ধরনের কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড দেখালেন এখানে। উনি আগেও দেখিয়েছেন, উনি সংসদ অধিবেশন বলার আগেও তার হাসনাতের আব্বা যে রাজমিস্ত্রি ছিলেন এরকম নিয়েও তিনি ইঙ্গিত দিয়েছেন। তার বাবা কি ছিল এবং তার শ্বশুর কি ছিল এগুলো আমরা জানি। তো এগুলোতে আমাদের বেশি একটা যাওয়া উচিত হবে না। ইয়ের কথা বলছি, আন্দালিব রহমানের পাঠ্যের কথা বলছি। উনি সুন্দর কথাবার্তা বলেন, ঠিক আছে, কিন্তু এই সংবিধান নিয়ে উনি অন্যরকম কথা উনি একসময় বলেছেন। এবং উনি একটা প্রমিস করেছিলেন তার এলাকাবাসীর কাছে যে উনি প্রথম দিন ওনার সুযোগ পাবেন যখন উনি ভোলা বরিশাল যে কানেক্টিং যে সেতু, সেটা নিয়ে কথা বলবেন। যেহেতু বিএনপি এটা নিয়ে তেমন আগ্রহ দেখায়নি, তারা দ্বিতীয় পদ্মা সেতু এবং দ্বিতীয় যমুনা সেতু নিয়ে বেশি করছে। তো সেতুর ক্ষেত্রে উনি আর কথাবার্তা বেশি বলেন নাই। ভবিষ্যতে বলতেও পারেন, কিন্তু প্রথমে বলবেন যে বলছেন সংসদ কাঁপিয়ে ফেলবেন, ওরকম কিছু বলেন নাই। ওনার বক্তব্যে ফিরে আসে, উনি বললেন যে কি আমাদের
আমরা মানে বিএনপি এবং তার যে যুগপৎ আন্দোলনে যারা ছিল, জামাতও কিন্তু ছিল তাদের সাথে, কিছুদিন আগ পর্যন্তও ছিল, একটা পর্যায়ে জামাত সরে আসে। তো উনি বলল যে 300 রান আমরা করে ফেলেছি, মানে 50 ওভারের খেলায় 300 রান 49 ওভারে করে ফেলেছেন, এবং এই ছাত্ররা এই 12 রান করেছে ফাইনাল ওভারে, করে জিতে গেছে। হাস্যকর কথাবার্তা বলেছেন। ওনারা যে 300 রান করলেন, তারপরে এই ককটেল বিস্ফোরণের পরে তো ওনাদের নেতারা লেজ গুটিয়ে পালিয়েছিলেন। ওনারা যে আন্দোলনে জড়িত ছিলেন, জুলাই আন্দোলনে, কিন্তু প্রকাশ্যে এই মির্জা ফখরুল থেকে আরম্ভ করে সবাই বলল যে ওনারা আসলে, আমরা এটা ছাত্রদের আন্দোলন, আমরা এর ভিতরে কিছু নাই। আন্দোলিক রহমান প্রার্থীকে অবশ্য তখন অ্যারেস্ট করা হয়েছিল বা ইয়ে করা হয়েছিল না, তখন তো উনি আবার ওই পরিবারের জামাই মানুষ, তাকে একটা অ্যারেস্ট কতটা লোক দেখানো নাকি কতটা কি, এটা নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন। আমরা প্রশ্ন তুলব না এটা নিয়ে, আমরা তার আমরা যার যতটুকু অবদান সেটাকে স্বীকৃতি দেওয়ার পক্ষপাতী। উনি হাসিনার বিরুদ্ধে অনেক কথাবার্তা বলেছেন আন্দোলনে, তিনি এই যে বিএনপির যুগপৎ আন্দোলন, কিন্তু ওইটা আন্দোলন সফল হয় নাই। মানুষজন নেমে এসেছে ছাত্রদের ডাকে, কোটা আন্দোলন থেকে শুরু হয়ে ওইটা মহিরুহর আকার ধারণ করে এবং এটা তীপরণ হয়। এবং এখানে অগ্রভাগে সৈনিকদের একজন ছিলেন হাসনাত আবদুল্লাহ, আরও ছিলেন এনসিপির বাকি যে 4জন সাংসদ রয়েছেন। তো তাদের প্রতি একটা কন্ডেসেন্ডিং অ্যাটিটিউড আপনারা দেখাবেন এবং তাদেরকে জামাতের ট্যাগ দেবেন। জামাতকে আপনাদের সাথে তো মন্ত্রী ছিল, তো বিএনপির মন্ত্রী ছিল, দুজন মন্ত্রী ছিল, ইম্পর্টেন্ট মিনিস্ট্রির দায়িত্বে ছিল বিএনপির আমলে। তখন আপনাদের এই স্বাধীনতার চেতনা আপনাদের জেগে ওঠে নাই, এখন আপনাদের জেগে উঠছে, কারণ তারা বিরোধী দলীয় আসনে বসছে। এই যখন উনি সংবিধানটার সাথে বললেন যে এটা ফেলে দিলে কি 71-এর স্মৃতি, এইসব ঘুলায় যে চেতনা ব্যবসায়ীরা যেরকম করতো, সে একই কাজ এই ভদ্রলোক করলো, এই আন্দালিব রহমান পার্থ। এনাদের সবসময় ফ্যামিলির আবার ট্রেডিশন যে হ্যাঁ ডাকনামটা অ্যাড করবে, তার বাবাও নাজিউর রহমান মঞ্জু এভাবে রাখতো আর কি, বলতো। থ্যাঙ্কফুলি তারেক রহমান এই ধরনের কিছু করেন না, সালাউদ্দিন আহমেদ সাহেবও করেন না। এগুলো শুনতে ভাল লাগে না আসলে ফর্মাল সেটিংয়ে। ডাকনাম জুড়ে দেওয়া, ওই খেলোয়াড়রা যেরকম করে ওরকম ডাকনাম জুড়ে দেওয়া, যাক সেটা খুব একটি প্রাসঙ্গিক নয়, কিন্তু বিএনপিকে তো জবাব দিতে হবে। যদি তারা এতই স্বাধীনতার চেতনার কথা বলে, ওনারা কেন এই জামাতের লোক তাদের মন্ত্রিসভার সদস্য ছিল এবং জাতীয় পতাকা উঠায় ঘুরছে, তারা যে চলাফেরা করেছেন এবং সুযোগ করে দিয়েছে বিএনপি, তার জবাব তাদের দিতে হবে। জবাব তো দেবেন না, জবাব নাই আসলে। তো এখন যেহেতু জামাত একটা শক্তি, তারা যতই সিট পাক, তাদের ভোট যে পরিমাণে বেড়েছে, যে পার্সেন্টেজে বেড়েছে, অন্য কোনো দলের সেটা বাড়েনি বিগত সময়, এবং ইলেকশনে সেটা রিফ্লেক্টেড হয়েছে। এবং যদি এটা পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হতো, তাহলে জামাত তো আরো উপরেই থাকতো এবং আপার হাউসেও তারা খুব ভালো অবস্থায় থাকতো, আর অনেক বেশি সংসদ নিয়ে তারা থাকতো। তো এটা এসব হাস্যকর কথাবার্তা বলছেন আপনারা। একটা পথে স্টিক করুন। আপনারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বললে আপনাদের পুরনো যে সেটা নিশ্চয়ই তাহলে অবভিয়াসলি আপনাদের যুক্তিতেই যে জামাতের সাথে আপনারা যে এনসিপিকে ট্যাগ করে দিচ্ছেন, যে আপনারা যখন নিয়েছিলেন সেটা অন্যায় ছিল, আপনারাও ক্ষমা চান, জামাতকেও ক্ষমা চেতে হবে তাদের ইয়ের জন্য। তারা তো ক্ষমা চেয়েছে, যদিও এটা তাদের ওয়ার্ডিং নিয়ে অনেকের আপত্তি আছে যে এই ইফস অ্যান্ড বাটস নিয়ে ক্ষমা আমরা গ্রহণযোগ্য নয়। তো বিএনপিরও ক্ষমা চাওয়া উচিত, তাহলে ওনারা ক্ষমা চাক যে আমরা যে জামাতকে নিয়ে সংগঠন ইয়ে করেছিলাম, আমাদের মন্ত্রিসভায় আসন দিয়েছিলাম এবং সমস্ত ডিসিশন নাকি, এখন তো শুনতেছি যে ব্রিগেডিয়ার কি যে আমিন, কি এটি আমিন, যাকে বিহারি আমিন বলা হতো, যিনি 11 কুশীলবদের একজন, তিনি নাকি জামাত কোটায় হয়েছিলেন।
এই কথাটা হজম করতে একটু কষ্টই হচ্ছে। তখন তার মানে মিনিস্ট্রিতেও জামাত ঠিক করে দিত এবং আপনারা সুন্দর মতো মেনে নিতেন এটা। আপনারা তো এক সাইদ ইস্কান্দারের ব্যাচমেট, সাইদ ইস্কান্দারের আত্মীয়, এই হিসাবে তো এই মাসুদউদ্দিন চৌধুরী এবং আরো লোকজনকে, যে আরেকজন যে হ্যাঁ কে পরে পালিয়ে গেল, এর এই সব লোকজন তো আপনাদের আত্মীয় স্বজন, কোর্সমেট, ব্যাচমেট, এদেরকে দিয়ে করেছেন। এগুলোর জন্য ক্ষমা চান আপনারা? সবচেয়ে বেশি সাফার তো বিএনপি করেছে। বিএনপির ক্ষমা চাওয়ার মতো আরো অনেক কিছু আছে। অপারেশন ক্লিন হার্টটাও তারা খুব ভালো একটা করতে পারে নাই। যে বিএনপি যে আন্দোলন সংগ্রাম এটা ঠিক মতো গড়ে তুলতে পারে নাই, তার একটা বড় ছিল যে যেসব ঘটনা অপারেশন ক্লিন হার্টের সময় ঘটেছে, সবচেয়ে বড় ভিকটিম হয়েছিল বিএনপি। তাদের দলই ক্ষমতায়, তারা ভিকটিম। পরবর্তীতে যখন আন্দোলনের ডাক দিয়েছে তখন মানুষের রাস্তায় পাওয়া যায় না। এগুলো আপনার অপারেশন ক্লিন হার্টটা যে করা হয়েছিল, এটা আর্মির প্রেশারেই করা হোক, আর আমিন সাহেব, মাসুদউদ্দিন সাহেবের প্রেশারেই করা হোক, আর যেভাবেই করা হোক, এটারও একটা ব্যাখ্যা দিতে হবে আপনাদের। তো সুতরাং আপনারা মানে হর্নেটস নেস্টে হাত দিয়েন না। আপনারা এখন হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, হান্নান মাসুদ, আক্তার হোসেন, এনাদেরকে আপনারা ভিলিফাই করার জন্য এই জামাতের করছে। জামাত তো বাংলাদেশের একটা স্বীকৃত পার্টি, হ্যাঁ, এবং আপনার বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান, জিয়াউর রহমান এই জামাতকে রাজনীতি করার অধিকার দিয়েছিলেন। স্বীকৃত পার্টি তো তারা। এবং ইয়েও এসছিল, গোলাম আজম তো পাকিস্তানে ছিল, তো উনি তো এসছিল, তো এবং বিএনপির পক্ষেই তারা কাজ করেছিল, সব আন্দোলনে ছিল। আপনারা এই ইলেকশনের থেকে, যেহেতু আওয়ামী লীগ নাই, আওয়ামী লীগ যদি থাকতো তাহলে আপনারা আবার জোট হয়ে যেতেন। বাংলাদেশি জাতীয়তাবাদের পলিটিক্সের সাথে জামাতকে আপনারা অঙ্গীভূত করেছিলেন, এবং হাসনাত আব্দুল্লাহরা যদি অন্যায় করে থাকেন জামাতের সাথে যোগ দিয়ে, আপনারাও সে একই অন্যায় ভুক্ত, অতীতে আপনারা করেছেন। আবারও প্রসঙ্গে ফিরে আসছি যে মানে এই হাসনাত আব্দুল্লাহ, নাহিদ ইসলাম, আক্তার হোসেন এবং হান্নান মাসুদের কথা বলাই বাহুল্য, এনারা পার্লামেন্টটাকে অত্যন্ত ভাইব্রেন্ট করে রাখার ব্যাপারে খুবই উদ্যোগী ভূমিকা পালন করছেন। বিএনপিরও আমি বলতে হবে যে বিএনপির যে স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের সালাউদ্দিন আহমেদ সাহেব, হ্যাটস অফ টু হিম। উনি ল, কনস্টিটিউশন নিয়ে তার নলেজ এবং পার্লামেন্টারি নর্মস, এথিক্স, এগুলোর উপরে ওনার যে জ্ঞান এবং ওনার যে বুদ্ধিমত্তা, স্মার্টনেস, থেকে স্যালুট করতে হয়। শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, উনি ওনাকে নানা রকম প্রশ্নের জবাব উনি যেভাবে দিয়েছেন, প্রশংসনীয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা বলতেই হয়, উনি তো পুরনো পার্লামেন্টারিয়ান। উনিও সালাউদ্দিন আহমেদ 1991 সালে উনি পার্লামেন্টে ছিলেন। তো এনারা বিএনপির পক্ষে যেসব কথাবার্তা বলছেন সুন্দর, এবং এখন পর্যন্ত দু একটা ভুল হয়ে যায়, তো এমনি ভুল ইয়েগুলোকে যদি আমরা ইগনোর করি, বোথ দ্য স্পিকার মেজর হাফিজউদ্দিন আহমেদ এবং দ্য ডেপুটি স্পিকার আর ডুইং দেয়ার জব ভেরি ওয়েল। তো আমরা এরকম ভাইব্রেন্ট পার্লামেন্টই চাই, এবং এখানে নানা রকম ডিবেট হবে। অযৌক্তিক কথা বললে সেটা রিবার্টালও হবে, আবার যুক্তিসঙ্গত কথা হলে সবাই শুধু তর্কের খাতিরে তর্ক না করে সেখানে এক ধরনের অ্যাকোমোডেটিভ স্পিরিট তারা দেখাবেন। এটা খুব ভালো লাগলো আমার দেখে, যে জামাতের আমির প্রাইম মিনিস্টারের অফিসে প্রাইম মিনিস্টার ডেকে নিয়ে গেলেন, কথাবার্তা বললেন। এটাই হচ্ছে
কথা, মানে পার্লামেন্টারি ডেমোক্রেসির সৌন্দর্য, যে বিজয়ী বিজেত যেই যেই থাকে ওনারা সবাই বাংলাদেশের জন্য আইন প্রণয়নে কাজে লিপ্ত আছেন এবং প্রত্যেকেই স্টেক আছে, তাদের এলাকায় বিভিন্ন রকমের স্টেক আছে, জনগণের প্রতিনিধি তারা, তাদেরকে সেই দায়িত্বটা করে দিতে হবে, করতে দিতে হবে। এবং এখন পর্যন্ত আমরা দেখেছি যে বিএনপি অ্যাকোমোডেটিভ স্পিরিট দেখিয়েছে, সুন্দরভাবেই দেখিয়েছে তারা, এই জন্য বিএনপিরও একটা ধন্যবাদ প্রাপ্য। কিন্তু কিছু কিছু সরকারি দলীয় সদস্য রয়েছেন, ওনারা কথাবার্তায় একটা যে টোন লক্ষ্য করা যায় সেটা সবসময় ভালো লাগছে না।